কেদারনাথ ছাড়া আরও যে 4টে কেদার আছে তা অনেকেরই অজানা। এই পঞ্চ কেদার হল কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। দারুণ সুন্দর এই ট্রেকিং রুট। যদিও আমাদের এবারের গন্তব্য শুধুমাত্র তৃতীয় কেদার অর্থাৎ তুঙ্গনাথ। পৌরাণিক মতে পঞ্চপাণ্ডব এই 5 কেদারের নির্মাতা। কিছুক্ষণের মধ্যেই আবার গাড়ি এসে দাঁড়ালো দেবপ্রয়াগে। এখানকার 2 রূপসী কল্লোলিনী হল অলকানন্দা এবং ভাগীরথী। এদের মিলিত রূপই আমাদের প্রাণদায়িনী মা গঙ্গা। এখানে আমরা ভীষণ ভালো একটা ড্রিঙ্কস খেয়েছিলাম জানেন, সেটা হচ্ছে লেবু দিয়ে আর বিট নুন দিয়ে অদ্ভুত চটপটা একটা স্বাদের, দারুণ ভালো লেগেছিল। আর এর সাথে ছিল শসা, বিট নুন দিয়ে বড় বড় করে কাটা। আমরা এখন চোপতার পথে, অনেকটা পথই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 2:15। রুদ্রপ্রয়াগ থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে আছি। রুদ্রপ্রয়াগে লাঞ্চ করব। মাঝখানে পড়েছে ধারী দেবী টেম্পল। মানে কথিত আছে যে এই পুরো পাহাড়ের বেড়িটা মা রক্ষণাবেক্ষণ করে থাকেন, মানে ধারণ করে আছেন যেহেতু, সেই জন্য ধারী মা বলা হয়। তো আমরা অনেকটা ওপর থেকেই দেখলাম, কারণ নিচে নামার 150 সিঁড়ি আছে। এখন শরীরে সেই ক্ষমতা নেই, আর প্রচণ্ড রোদ। এবারে যেটা আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে অক্টোবরেও কিন্তু পাহাড়ের জার্নি মোটেই আরামপ্রদ নয়। অক্টোবরেও কিন্তু পাহাড়েও গরম। দেবপ্রয়াগ ছেড়ে গাড়ি এসে দাঁড়ায় ধারী দেবী মন্দিরের সামনে। সামনে বললে ভুল হবে জানেন, ধারী মাতার মন্দির প্রায় 150 সিঁড়ি নিচে অলকানন্দা নদীর উপরে অবস্থিত। এখন আমরা তুঙ্গনাথ ট্রেক করব। আমরা একদম তুঙ্গনাথ ট্রেকিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, লাঠি নিচ্ছি। আমরা হাঁটবো আর মামনিরা খচ্চরে যাবে। তো খচ্চর আমরা এখনো পাইনি, সেই নিয়ে একটু চিন্তায় আছি। ব্যাস সদল বলে তুরন্ত চলে এলাম চোপতা থেকে বাবা তুঙ্গনাথের স্টার্টিং পয়েন্টের কাছে। মার দেখা দেখি মামনিও উঠে বসলো অপর পালকিতে। বিজয় সমস্যায় পড়ে গেলাম মাসিকে নিয়ে। এদিকে মাসি যাবে না, সেটা তো কোনোভাবেই মানা যাবে না। এরপর ভোলানাথই এই সমস্যার জট ছাড়িয়ে দিলেন। অ্যাট লাস্ট আমরা প্রত্যেকের জন্য তুঙ্গনাথ ওঠার জন্য ব্যবস্থা করে দিলাম এবং তারপর আমরা নিজেরা হাঁটতে শুরু করলাম। অ্যাকচুয়ালি কি হয় সেটা হচ্ছে, আমি এটা পারি না যে কোথাও এলাম, নিজেরা চলে গেলাম, যারা এসছে তারা দেখতে পেল না, এটা আমার দ্বারা হয় না। তো সেই জন্যেই ব্যবস্থা করতে অনেকটা সময় চলে গেল। কিছু করার নেই, ভগবানের যা ইচ্ছা। মাকে আর মামনিকে পালকি করে দেওয়া গেছে, আর আরেকটা পালকি আমরা চাইছিলাম বাট মাসির জন্য পেলাম না, দিয়ে সেই জন্য মাসিকে ঘোড়ায় করে দিয়েছি। আর টুবান পিঠুতে গেল, আর আমরা মানে আমি, বাবাই আর টুবান, আমি, বাবাই আর গুবলু আমরা হেঁটেই হাঁটা লাগাচ্ছি। এইবার আমার অনেকটা ঝামেলা কমল। এখন আমার অবস্থা, আমার মুক্তি আলো আলো এই আকাশে। আমি, বাবাই আর বাবিন খুশি মনে লাঠি নিয়ে হাঁটা লাগালাম। উদ্দেশ্য দেবাদিদেবের দর্শন। আজ মন খুব অশান্ত, শিরায় শিরায় টান টান উত্তেজনা, গরম নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। পারবো তো জগৎপতির দর্শন পাবো তো? এইবার তৃতীয় কেদার তুঙ্গনাথের প্রসঙ্গে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ, পাণ্ডবরা আত্মীয় বন্ধু নিধনের গ্লানিতে দগ্ধ। উদ্দেশ্য প্রায়শ্চিত্ত করবার। দেবর্ষি নারদ তাদের পরামর্শ দেন এই ব্যাপারে মহাকালের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু মহাকাল চান না পঞ্চপাণ্ডবের সান্নিধ্য। শুরু হয় পঞ্চপাণ্ডবের সঙ্গে মহাদেবের লুকোচুরি খেলা।
কাশী, উত্তরকাশী, গুপ্তকাশী হয়ে মহাকাল হিমালয়ের কোলে দেখেন প্রচুর মহিষ চড়ে বেড়াচ্ছে। তিনি মহিষ রূপ ধারণ করে নিশ্চিন্তে সেখানে লুকিয়ে পড়েন। পাণ্ডবরা বুঝেও ফেলেন এটা, কিন্তু এটা বুঝতে পারেন না এই মহিষদের মধ্যে স্বয়ং মহাকাল কোনজন। শেষে বুদ্ধি বার করে ভীম। সে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মাথায় পা ফাঁক করে দাঁড়ান। সন্ধেবেলা সব মহিষ ঘরে ফেরার সময় দেখা যায় একটা মহিষ কিছুতেই ভীমের পায়ের ফাঁক দিয়ে গলতে চাইছে না। বুঝে ফেলেন ভীম এই সেই ত্রিকালদর্শী। পেছন দিক থেকে জাপটে ধরেন, পেছন দিক পড়ে থাকে, বাকি অংশ উধাও। সেই কেদারনাথের বিগ্রহ মহিষের পশ্চাৎদেশ, বাকি অংশ এই গাড়োয়ালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, আর কল্পেশ্বরে ছড়িয়ে পড়ে মহাদেবের জটা। আর মহিষরূপী মুখ নেপালের পশুপতিনাথে পড়ে, তাই অনেকে পশুপতিনাথকে ষষ্ঠ কেদারও বলেন। যাই হোক, শেষ পর্যন্ত সন্তুষ্ট হয় দেবাদিদেব এবং তিনি পঞ্চপাণ্ডবকে এই আত্মীয় নিধনের গ্লানি থেকে মুক্তি দেন এবং পাণ্ডবরাও খুশি মনে গাড়োয়ালের এই 5 জায়গায় মন্দির নির্মাণ করেন মহাকালের। পুজো শুরু হয় পঞ্চকেদারে, বিতর্কে ষষ্ঠ কেদারে। রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটাই বলি, চলতে রাহো। দাঁড়িয়েছ কি বাস? শুরু হলো মন্দির অভিযান। চোপটা থেকে তুঙ্গনাথ মাত্র 3 কিলোমিটার, সময় লাগে বড়জোর 2 ঘন্টা। আগে না, এটা শুনে ভুলেও মনের মধ্যে কোনো সন্তুষ্টি আনলে কিন্তু হবে না, কারণ ব্যাপারটা শুনতে যতটা সহজ, ট্রেকিং তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রথমে ধাপে ধাপে পাথুরে সিঁড়ি দিয়ে ঠিকঠাকই উঠছিলাম জানেন। প্রচুর মানুষ চলেছে পাশ দিয়ে, খচ্চরে মানুষে ঠেলাঠেলি। লাঠিতে ভর করে চলেছি। পাহাড়ি রাস্তার মন্ত্র হলো চলতে রাহো, অর্থাৎ যতই কষ্ট হোক থেমে গেলে কিন্তু চলবে না। স্লথ গতিতে বেশ কিছু দূর উঠে চোখে পড়ল বুগিয়াল। বুগিয়াল স্থানীয় নাম, অর্থ প্রশস্ত সবুজে মোড়া অনিন্দ সুন্দর উপত্যকা। সামনে সুবিশাল হিমালয়ান রেঞ্জ, উপত্যকার মধ্যে জলভরা মেঘ জমাট বাঁধা। সাদা সাদা প্রচুর ভেড়া এই সবুজের সমারোহে খুশি মনে বিচরণ করছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। সভ্যতার কলরব এখানে নেই। মানুষজনের কথাবার্তা, খচ্চরদের গলার ঝুনঝুনি, সহিসদের তিরস্কার, সর্বোপরি জয় শিবশম্ভু এই হর্ষধ্বনি এই নীরবতাকে ক্ষণিকের জন্য ভেঙে দিল, পর মুহূর্তেই আবার গ্রাস করে এক নিবিড় প্রশান্তি। চলতে চলতে
এক সময় দেখি পথ আর শেষই হতে চাইছে না। রাস্তার খাড়াই এতটাই বেশি যে 5 মিনিট বিশ্রাম নিলে 2 মিনিট হাঁটার শক্তি পাচ্ছি। এই করতে করতে ভোলানাথকে ডাকতে ডাকতে এক সময় তুঙ্গনাথ মন্দির পৌঁছে গেলাম। যুদ্ধ জয়ের অনুভূতি, শেষ হয় ট্রেকিং, দেখা হয় মহাকালের স্বর্গীয় শিবলিঙ্গের সাথে। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, চিরতুষারাবৃত চৌখাম্বা। হঠাৎই মনে হলো আমাদের কলকাতায় এখন দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। কত হইচই, কত বিকিকিনি, কত উৎসব, কত আনন্দ, কত মত্ততা, কিন্তু এখানে কিচ্ছু নেই। সারা বছর সেই হিম শীতল নীরবতা। এই উপলব্ধি আত্মার, শরীরের নয়। সেই মহাভারতের সময়কার মন্দির ভাবলে শরীর অবশ হয়ে আসে, নেশা লাগে, মগজাস্ত্র আর কাজ করে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে। যাই হোক, আমাদের তুঙ্গনাথের পূজা পর্ব নিরুপদ্রবেই সমাপ্ত হলো। মা, মামুনি, মাসি, তুবান সবাই যে যেমন ভাবে এসেছিল তেমন ভাবেই ফিরে চলল। আমরা ভেবেছিলাম চন্দ্রশিলা যাব, কিন্তু আমার যাওয়া হলো না। আমি ফেরার পথ ধরলাম। বাবাই আর বাবিন এগিয়ে গেল চন্দ্রশিলার পথে। এটা আমরা শুরু করলাম চন্দ্রশিলা থেকে, এখান থেকে শুরু হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো উপরে উঠছে। এটা হচ্ছে চন্দ্রশিলা, এখান থেকে আরো 1 কিলোমিটার। চন্দ্রশিলা যেহেতু আমি যাইনি, তাই সেই অভিযানের কথা বলবে বাবাই এবং বাবি। আমরা আলটিমেট পৌঁছাতে পেরেছি চন্দ্রশিলাতে, অ্যাচিভ করতে পেরেছি, খুব ভালো। আলটিমেট আমরা এসেছিলাম 7 জন, তো এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমি আর গুবলু ফার্স্ট, অনুরাগ ফার্স্ট, আমি সেকেন্ড। ওকে, সি ইউ। নিচে গিয়ে আবার দেখ। চন্দ্রশিলা আমি যেতে পারিনি, আপনাদের আগেই বলেছি। চন্দ্রশিলার যেটুকু অভিজ্ঞতা তা আমার বাবাইয়ের কাছ থেকে শোনা, শুধু বলছি আমি। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা, যেখানে রামচন্দ্র বসে শিবের তপস্যা করেছিলেন। চন্দ্রশিলা থেকে হিমালয়ের অনেক তুষার শৃঙ্গ দেখা যায়। শিবলিঙ্গ, কেদারনাথ, চৌখাম্বা, নীলকণ্ঠ থেকে শুরু করে অন্নপূর্ণা, ধৌলিগিরি পর্যন্ত। এটা আমাদের ফেরার সময়ের ছবি। মুখিমঠ হলো মহাদেবের শীতকালীন বাসস্থান। আমাদের তুঙ্গনাথ দর্শন এখানেই শেষ, এবং এটা আমরা এই অধ্যায় কমপ্লিট করে আমরা আবার আপনাদের সাথে টিভিতে চোখ রাখবো ঋষিকেশ পর্বে। সেই জন্য আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।